আচ্ছা খেয়াল করো, আজকে টপিক হচ্ছে পরিবাহীর রোধের উপর তাপমাত্রার প্রভাব। দেখো, এই টপিকটা আগে অনেক ভালো করে বুঝতে হবে, তারপর লিখবা। মনে করো এটা একটা পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী তার, ঠিক আছে? আমরা তড়িৎ প্রবাহ বলতে কি বুঝি বলো তো? গতদিন আলোচনা করছিলাম যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি মুক্ত চার্জ গতিশীল হয় তাকে কি বলে? তড়িৎ প্রবাহ, তাই না? একক সময়ে যে পরিমাণ মুক্ত চার্জ গতিশীল হয় তাকে কি বলে? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আই ইকুয়াল কি ছিল? কিউ বাই টি, মনে আছে না? একক সময়ে যত বেশি মুক্ত চার্জ গতিশীল হয় তাকে কি বলে? তড়িৎ প্রবাহ। আর মনে করো এটা একটা পরিবাহী তার, এটা হচ্ছে পরিবাহী, এটার মধ্যে মুক্ত চার্জ গতিশীল হচ্ছে। ধরো এটা হচ্ছে মুক্ত চার্জ কিউ, এরা গতিশীল হচ্ছে, ঠিক আছে? এই মুক্ত চার্জ হচ্ছে কিউ, এই কিউ চার্জ এরা গতিশীল হচ্ছে। তাহলে দেখো, এই কিউটা যদি মুক্ত চার্জ হয়, এখন একটা পরমাণুর মধ্যে মুক্ত চার্জ বলতে আসলে কি বোঝায় বলো তো? ইলেকট্রন, প্রোটন না নিউট্রন? এই যে এটা যদি মুক্ত চার্জ হয়, তাহলে একটা পরমাণু থেকে ইলেকট্রন অরবিটালে ঘুরে, ইলেকট্রন কিন্তু অরবিটালে ঘুরে, তাই না? আর প্রোটন আর নিউট্রন কই থাকে? একদম নিউক্লিয়াসে, কেন্দ্রের মধ্যে। নিউট্রনের চার্জ নাই, চার্জ আছে কিসের? প্রোটনের। প্রোটন কি মুক্ত চার্জ হতে পারবে? প্রোটন কি মুক্ত চার্জ হতে পারবে না, কারণ প্রোটন কই আছে? নিউক্লিয়াসে আছে, তাই না? সে তো মুক্ত হতে পারে না। কিন্তু ইলেকট্রন মুক্ত চার্জ হতে পারে। কীরকম? মনে করো এটা একটা পরমাণু, ধরলাম এটা অ্যালুমিনিয়াম পরমাণু। অ্যালুমিনিয়াম পরমাণু, বলো তো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? অ্যালুমিনিয়াম কি 13 না? অ্যালুমিনিয়াম 13, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 3, 2 আর 8 10 পর কি 3, তাই তো? তাহলে দেখো, অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা? 3টা। তো এই তারটা যদি অ্যালুমিনিয়ামের তার হয়, এই তারটা যদি একটা অ্যালুমিনিয়াম পরিবাহী হয়, তাহলে এটার মধ্যে মুক্ত চার্জ হলে কি পাওয়া যায়? তড়িৎ প্রবাহ। এখন একটা পরমাণুর মধ্যে 13টা ইলেকট্রন আছে, এরা 3টা অরবিটালে বিন্যস্ত। তাহলে এরা কেউ তড়িৎ পরিবহন করতে পারবে না। তড়িৎ পরিবহন করে কারা? মুক্ত চার্জ। এই ইলেকট্রনগুলা কি মুক্ত না? এরা কি বলতো? অরবিটালে ঘুরতেছে, তাই না? এই ইলেকট্রনগুলোর কাজ হচ্ছে সারাদিন তারা অরবিটালে ঘুরবে। সারাদিন তারা কি করে? অরবিটালে ঘুরে। তারা তো মুক্ত না। কিন্তু তুমি যদি এটাকে একটু এনার্জি পায়, এটা যদি আশপাশ থেকে একটু এনার্জি পায়, তাহলে এই ইলেকট্রনটা মুক্ত হয়ে যায়। এইটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এখন মনে করো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষতে 2টা ইলেকট্রন আছে আর একটা আছে মুক্ত। এই মুক্ত ইলেকট্রন কি করে? তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। বোঝা গেছে? এখন কথা হচ্ছে, পরিবাহিতার ভিত্তিতে পদার্থ 3 প্রকার: পরিবাহী, অর্ধপরিবাহী আর কি অপরিবাহী। পরিবাহীর মুক্ত ইলেকট্রন বেশি থাকে, তাই তড়িৎ প্রবাহ করে, তড়িৎ প্রবাহিত হয়। অপরিবাহীর মুক্ত ইলেকট্রন একেবারেই থাকে না, তাই তড়িৎ প্রবাহিত হয় না। যেমন ধরো ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 17, তাই না? এটা ইলেকট্রন বিন্যাস 2 8 7। তাহলে ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 7টা। 7টা আছে, 7টার মধ্যে একটা ইলেকট্রন ত্যাগ করা পসিবল না, সে বরঞ্চ একটা গ্রহণ করে। যেহেতু ক্লোরিন মুক্ত ইলেকট্রন দিতে পারে না, এইখান থেকে সারা জীবনে একটা ইলেকট্রন মুক্ত হয় না, তাই ক্লোরিন কি বলো তো? অপরিবাহী। বোঝা গেছে? ক্লোরিনের মুক্ত ইলেকট্রন নাই, ক্লোরিন অপরিবাহী। কিন্তু অ্যালুমিনিয়ামের মুক্ত ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়াম কি পরিবাহী। এখন পরিবাহীর তড়িৎ প্রবাহ বেশি থাকে আর অপরিবাহীর তড়িৎ প্রবাহ কিছুটা কম থাকে। কেন কম থাকে? কারণ অর্ধপরিবাহীর তড়িৎ প্রবাহ কিছুটা কম থাকে, কারণ অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রন সংখ্যা কম আর পরিবাহীর মুক্ত ইলেকট্রন সংখ্যা কি বেশি। আচ্ছা, তো এটা হচ্ছে পরিবাহী, এর মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি থাকে। ধরলাম এখানে আমাদের যে পরিবাহী আছে, অ্যালুমিনিয়াম পরিবাহী, এর মধ্যে 1 কোটি পরমাণু আছে। তাহলে বলো তো ইলেকট্রন থাকবে কত কোটি? 13 কোটি। প্রতিটা অ্যালুমিনিয়াম পরমাণুর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 13টা। তাহলে 1 কোটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে কয় কোটি? 13 কোটি। তাহলে শেষ কক্ষপথে আছে কয় কোটি? 3 কোটি। ধরলাম এই 3 কোটি থেকে মাত্র 10,000 ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে। তাহলে মুক্ত ইলেকট্রন যে 10,000, এই 10,000 কি করে বলো তো? তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। বোঝা গেছে? এই 10,000 মুক্ত ইলেকট্রন। কিন্তু তুমি যদি এটার মধ্যে তাপ দাও, তাহলে আমরা জানি যে যদি বাহির থেকে এনার্জি পাই, ইলেকট্রন উত্তেজিত হয়ে উপর কক্ষপথে ওঠে। ইলেকট্রন যদি এনার্জি পায়, তুমি যদি তার মধ্যে তাপ শক্তি দাও, তাপমাত্রা বাড়ায় দাও, তাহলে তাপ শক্তি পেয়ে এই শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো কি মুক্ত হয়ে যাবে না? শেষ কক্ষপথের ইলেকট্রন কি হবে? মুক্ত হয়ে যাবে। তাহলে 10,000-এর জায়গায় আরও যদি বেশি মুক্ত ইলেকট্রন চলে আসে, ধরো 50,000 যদি মুক্ত ইলেকট্রন হয়ে যায়, তাহলে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল। তাহলে এই পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। ইলেকট্রনের ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে অধিক সংখ্যক ইলেকট্রন কি ওই পরিবাহী দিয়ে যাতায়াত করতে পারবে? না।
10,000 ইলেকট্রন এই তারের মধ্যে দিয়ে যত সুন্দরভাবে গতিশীল হতে পারে, ওখানে যদি 50,000 মুক্ত ইলেকট্রন থাকে তখন কি হয় বলো তো? ইলেকট্রনের সংঘর্ষ তৈরি হয়ে যায়, ইলেকট্রন ধাক্কি লেগে যায়, সংঘর্ষ হয়ে যায়, তখন ইলেকট্রনের গতি কি হয়? কমে যায়। ইলেকট্রনের গতি কমলো মানে কি? তড়িৎ প্রবাহ কমে গেল। আর তড়িৎ প্রবাহ কমে গেছে মানে কি বলতো? রোধ বেড়ে গেছে। তড়িৎ প্রবাহ কমছে মানে কি? রোধ। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বাড়ে না কমে? রোধ বাড়ে। বোঝা গেছে? তাহলে পুরো সিকোয়েন্সটা যদি আমি বলি যে আমরা এরকম বলতে পারি যে আমরা জানি যে পরিবাহীতে তড়িৎ প্রবাহতে অংশগ্রহণ করে কে বলতো? মুক্ত ইলেকট্রন। পরিবাহীতে মুক্ত ইলেকট্রনগুলা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। কিন্তু আমরা যে তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয় বলতো? তাপমাত্রা বৃদ্ধি হলে মুক্ত ইলেকট্রন সংখ্যা কি হয়? বেড়ে যায়। মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, মুক্ত ইলেকট্রন বেড়ে যাবে। মুক্ত ইলেকট্রন বেড়ে গেলে কি হয় বলতো? ইলেকট্রনের ঘনত্ব বাড়ে, ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। ইলেকট্রনের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে কি হয়? ইলেকট্রনের সংঘর্ষ বাড়ে। ইলেকট্রনের কি হয় বলতো? ইলেকট্রনের সংঘর্ষ বেড়ে যায়। ইলেকট্রনের সংঘর্ষ বৃদ্ধি মানে কি? তড়িৎ প্রবাহ কি হবে? এবার কমে যাবে। তার মানে তড়িৎ প্রবাহ হ্রাস। আর তড়িৎ প্রবাহ হ্রাস মানে কি বলতো? রোধ বৃদ্ধি। তার মানে আলটিমেটলি আমরা দেখলাম যে পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়? রোধ। পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বেড়ে যায়। বোঝা গেছে? বুঝছো এটুকু? আচ্ছা আমি শেষ করি। তার মানে যে কোনো পরিবাহী তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে। এখানে রোধের সাথে তাপমাত্রার যে সম্পর্কটা খেয়াল করো। সম্পর্কটা হচ্ছে আর থিটা ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। এখন খেয়াল করো, কোনো একটা পরিবাহীর তাপমাত্রা যত বাড়াবো রোধ বাড়বে, তাপমাত্রা কমাইলে রোধ কি হবে? কমবে। তাহলে একদম 0 ডিগ্রিতে যে রোধ, এটার নাম দিলাম আমরা আর নট। আর নটটা কি বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি? রোধ। বোঝা গেছে? পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বাড়ে, তাপমাত্রা হ্রাস করলে রোধ কি হবে? কমবে। তাপমাত্রা হ্রাস করতে করতে ধরো 0 ডিগ্রিতে নিলাম, অ্যালুমিনিয়াম তারের রোধ ফর এক্সাম্পল 5 ওহম পাইছি আমরা। অ্যালুমিনিয়াম পরিবাহীর রোধ 0 ডিগ্রিতে ধরে নিলাম কত? 5 ওহম। তাহলে 5 ওহম তো এটা ফিক্সড, দুনিয়ার যত জায়গায় যাবা অ্যালুমিনিয়ামের 0 ডিগ্রিতে রোধ কত? 5 ওহম। তাপমাত্রা বাড়াইলে রোধ এক এক সময় এক একটা প্রদর্শন করবে। তাহলে আর নট হচ্ছে 0 ডিগ্রিতে রোধ, তাহলে আর থিটা কি হবে বলো তো? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। মানে 5 ডিগ্রির জন্য একরকম, 10 ডিগ্রির জন্য একরকম, 20 ডিগ্রির জন্য একরকম, তাই না? আচ্ছা, আর এখানে থিটাটা কি বলতো? থিটা হচ্ছে কি? তাপমাত্রা। থিটা কি? এই যে থিটা হচ্ছে কি? তাপমাত্রা। আর এই আলফাটা কি বলো? আলফাটা হচ্ছে একটা গুণাঙ্ক। আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক বলে এটাকে। আলফা কি? একটা গুণাঙ্ক। দেখো, মনে করো তোমার কাছে অ্যালুমিনিয়াম তার আছে, 0 ডিগ্রিতে রোধ 5 ওহম। আর এটা তামার তার আছে, এটাও 0 ডিগ্রিতে ধরে নিলাম 5 ওহম। তুমি যখন তাপমাত্রা বাড়াও, অ্যালুমিনিয়ামের 10 ডিগ্রি তাপমাত্রা বাড়াইছো, 5 থেকে ওটা 7 ওহম হয়েছে। কিন্তু তামারটা দেখা যায় 5 থেকে 7 না, 5 থেকে 12 হয়ে যেতে পারে। এক এক হারে বাড়তে পারে। বোঝা গেছে? এটা ডিপেন্ড করে কিসের উপর? উপাদানের উপর। এই যে উপাদানের উপর ডিপেন্ড করে তার উষ্ণতা সহগ গুণাঙ্কর নাম কি বলতো? আলফা। বোঝা গেছে? এটার মান দেয়া থাকবে। রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক এক এক পরিবাহীর জন্য এক এক রকম, এটা দেয়া থাকবে। তাহলে লিখো, সবাই তুলো খাতায়। আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক। এখানে কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলো। আচ্ছা দেখো, এখানে একটা অনুধাবন প্রশ্ন লিখে রাখো। অনুধাবন প্রশ্নটা লিখে রাখো যে তাপমাত্রা বৃদ্ধি করলে, খেয়াল করো, পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। তখন এই যে ব্যাখ্যাটা দিয়ে দিবে, ঠিক আছে? পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায় কেন? রোধ বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, তখন এই ব্যাখ্যাটা দিতে হবে। নেক্সট টপিক লিখো, অর্ধপরিবাহীর রোধের উপর তাপমাত্রার প্রভাব।
নেক্সট টপিক হচ্ছে অর্ধপরিবাহীর রোধের উপর তাপমাত্রার প্রভাব। এতক্ষণ আমরা পরিবাহীর রোধের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করলাম। এবার হচ্ছে অর্ধপরিবাহীর রোধের উপর তাপমাত্রার প্রভাব। সবাই তো বোর্ডে তাকাও, পরে লিখো। দেখো, পরিবাহীতে মুক্ত ইলেকট্রন বেশি থাকে, তাই পরিবাহীর তড়িৎ প্রবাহ কি হয়? বেশি হয়। কিন্তু অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রন কি থাকে? কম থাকে। ধরলাম এটা একটা অর্ধপরিবাহী, এটা অর্ধপরিবাহী, এর মুক্ত ইলেকট্রন খুবই কম, তাই এর তড়িৎ প্রবাহ কি? খুব কম। বোঝা গেছে? এর মধ্যে মুক্ত ইলেকট্রন, এখানে মুক্ত চার্জ বলতে আসলে মুক্ত ইলেকট্রনকে বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এখন একটু আগে যে একটা উদাহরণ দিছিলাম যে একটা পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন কত ছিল? 10,000। আমি তাপমাত্রা বাড়াইলে হয়তো এখানে মুক্ত ইলেকট্রন কত হয়ে যায়? 50,000। তখন ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, তাই ইলেকট্রনের গতি কি? কমে যায়। সংঘর্ষের ফলে গতি কমে যায়। কিন্তু এটা অর্ধপরিবাহী, ধরে নিলাম এই অর্ধপরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন খুবই কম, মাত্র 50টা। মুক্ত ইলেকট্রন কয়টা? 50টা মুক্ত ইলেকট্রন। ঠিক আছে? এখন মুক্ত ইলেকট্রন যদি 50টা থাকে, তুমি যদি তার মধ্যে তাপমাত্রা বাড়াও, তাহলে ইলেকট্রন কি হবে? উত্তেজিত হবে। ইলেকট্রন উত্তেজিত হইলে মুক্ত ইলেকট্রন কি হবে? বেড়ে যাবে। বেড়ে গিয়ে মনে করো মুক্ত ইলেকট্রন 50 থেকে এরকম 1000 হইল। মুক্ত ইলেকট্রন 50 থেকে বেড়ে কত হয়েছে? 1000। তাহলে 1000 হইলে এবার তড়িৎ প্রবাহ বাড়বে না কমবে? বাড়বে। আগের বার মুক্ত ইলেকট্রন ছিল 10,000, তখন আমরা তাপমাত্রা বাড়ালে 50,000 হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখন সংঘর্ষের কারণে ইলেকট্রনের গতি কমে যায়। কিন্তু এবার মুক্ত ইলেকট্রন খুবই কম, তাপমাত্রা বাড়ালে মুক্ত ইলেকট্রন কিছুটা বাড়ে, 50,000 হয়ে যায় না, 50টার জায়গায় হয়তো 500, 1000 এরকম হয়। ঠিক আছে? তখন পরিবাহ কি, তড়িৎ প্রবাহ কি হয় বলো তো? কিছুটা বাড়ে। তড়িৎ প্রবাহ বাড়লো মানে কি? রোধ কমে গেল। তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ কি হয়? কমে। পরিবাহীর ক্ষেত্রে কি ছিল? তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? কমে। তাহলে এটা যদি আমরা ব্যাখ্যা লিখি, তাহলে আমরা এইভাবে লিখব যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন কি থাকে বলতো? কম থাকে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা খুবই কম থাকে। কম থাকে। আচ্ছা, আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি, বলো তাপমাত্রা বৃদ্ধি করলে মুক্ত ইলেকট্রন সংখ্যা কি হয়? মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়ে। সংখ্যা কিছুটা বাড়ে, বোঝা গেছে? অনেক বেশি হবে না, কিছুটা বৃদ্ধি হয়। আচ্ছা, মুক্ত ইলেকট্রন কিছুটা বৃদ্ধি হলে কি হয় বলো তো? তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়? তড়িৎ প্রবাহ বৃদ্ধি। তড়িৎ প্রবাহ বৃদ্ধি মানে কি? রোধ হ্রাস। তার মানে আমরা বলতেই পারি যে অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়াইলে রোধ কি হয় বলতো? হ্রাস হয়। ঠিক আছে? আচ্ছা, এটা সম্পর্কটা কি হবে খেয়াল করো। একটু আগে আমরা সম্পর্ক দেখছিলাম না? আর থিটা ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, মনে আছে? 1 প্লাস আলফা থিটা, এটা ছিল পরিবাহীর রোধের সাথে, পরিবাহীর তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক। কিন্তু এটার বেলায় আলফাটা হবে মাইনাস। আলফা কি হবে বলতো? মাইনাস। ঠিক আছে? আগের বার আমরা যখন থিটা বৃদ্ধি করতাম, থিটার সাথে আলফা গুণ করলে গুণফলটা বড় হইতো, এটার সাথে 1 যোগ করলে যোগফল বড় হইতো, এটার সাথে থিটা আর নট গুণ করলে টোটালটা কি? বড় হইতো, তাই না? তার মানে থিটা বৃদ্ধি করার সাথে সাথে আর নটের মান বৃদ্ধি পাইতো, তাই তো? কিন্তু এইবার আলফাটা নেগেটিভ, ফলে থিটার সাথে এটা গুণ করলে গুণফলটা কি? বড় হয়। 1 থেকে যত বড় সংখ্যা বিয়োগ করবা, বিয়োগফল ছোট হয়, তাই না? এটার সাথে আর নট গুণ করলে কি হবে? আর থিটার মান হ্রাস পাবে। বোঝা গেছে? তাহলে এইখান থেকে প্রশ্ন কিভাবে আসে দেখো, এখানে একটু নোট লিখে রাখো যে অর্ধপরিবাহীর রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক কি বলতো? ঋণাত্মক, তাই না? অর্ধপরিবাহীর রোধের উষ্ণতা সহগ সর্বদাই ঋণাত্মক থাকে। সবসময় ঋণাত্মক থাকে। আচ্ছা, সম্পর্কটা মনে রাখতে হবে, আর থিটা ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। তাহলে এইখান থেকে অনুধাবন কিভাবে আসে দেখো, এখান থেকে অনুধাবন আসতে পারে পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, কিন্তু অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে
রোধ হ্রাস পায় কেন ব্যাখ্যা করো। রোধ হ্রাস পায় কেন ব্যাখ্যা করো। আচ্ছা সবাই একটু খেয়াল করো তো, যদি এটা দেয় তাহলে পরিবাহীর যে আমরা ঘটনা পড়ছি এবং অর্ধপরিবাহী দুইটাই ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আচ্ছা মাঝে মধ্যে এরকম অঙ্ক দিতে পারে, দেখো যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে এরকম, যে বিভিন্ন তথ্য দিয়ে বলবে যে উদ্দীপকের পদার্থটা পরিবাহী না অর্ধপরিবাহী ব্যাখ্যা করো। আমরা জানি পরিবাহীর ক্ষেত্রে আলফা কি হয়, ধনাত্মক, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, ঋণাত্মক। তোমার আলফা বের করতে বলতে পারে, আলফা বের করে তুমি যদি নেগেটিভ পাও তার মানে এটা কি অর্ধপরিবাহী, পজিটিভ পাইলে এটা কি পরিবাহী। বোঝা গেছে, তোলো। আচ্ছা নেক্সট টপিক লেখো, রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক। রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক আলফা। রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করি আমরা, আলফা। তাহলে দেখো এই আলফা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি আর থিটা, বলো একটু আগে শিখলাম আর থিটা ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, এরকম পড়ছি না আমরা। আচ্ছা তোমাদের আমির হোসেন স্যারের বইয়ে দেখো আর থিটার পরিবর্তে আর টি লেখা আছে। টি দ্বারা কি বোঝায়, তাপমাত্রা। থিটার পরিবর্তে আলফা টি লেখা আছে, টি দ্বারা কি বোঝায় বলো তো, তাপমাত্রা। তো টি দিয়েও লিখতে পারো অথবা থিটা দিয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে দেখো আমি এখান থেকে আলফা বের করতে চাচ্ছি, ঠিক আছে, পরে লিখো। তাহলে দেখো এই আর নটটাকে নিচে নিয়ে আসলাম, আর থিটা বাই আর নট ইকুয়াল 1 প্লাস আলফা থিটা। আমাদের প্ল্যান কিন্তু আলফা নিয়ে আলোচনা করা, ঠিক আছে, আলফাটাকে আলাদা করতে চাচ্ছি। তাহলে আর থিটা বাই আর নট মাইনাস 1 ইকুয়াল আলফা থিটা। এই পাশে লসাগু করে দেই, বাম পাশে লসাগু করে দেই, তাহলে কি হবে বলো তো, আর থিটা উপরে কি আর নট, উপরে হচ্ছে আর থিটা মাইনাস আর নট ইকুয়াল আলফা থিটা। তাহলে ফাইনালি আলফা ইকুয়াল কি বলো তো, আর থিটা মাইনাস আর নট বাই আর নট ইন্টু কি বলো তো, থিটা। বোঝা গেছে। এখন দেখো এটা যদি সংজ্ঞা বানাই আমরা, এখানে ফর্মুলা থেকে যদি সংজ্ঞা রেডি করি, তাহলে উপরে কি আছে, উপরে কি আছে বলো তো, রোধের পার্থক্য। এটা কি 0 ডিগ্রিতে রোধ, আর এটা কি থিটা ডিগ্রিতে রোধ। তাহলে এই উপরে আছে রোধের পার্থক্য। আচ্ছা তাহলে দেখো তো, যে আমরা হচ্ছে যদি এরকম বলি যে 0 ডিগ্রি তাপমাত্রার রোধ থেকে কোনো পরিবাহীর প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য রোধের যে পার্থক্য হয়, প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য রোধের যে পার্থক্য হয় তাকে কি বলে, রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক। নিচেরটা যদি 1 বলি এবং এইখানে যে পার্থক্য হবে, এই পার্থক্যকে আর নট দিয়ে ভাগ করলে কি আলফা পাওয়া যাবে। এটা যদি 1 হয়, এই পার্থক্যকে যদি আর নট দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, আলফা। তাহলে এটা সংজ্ঞা হবে এরকম যে 0 ডিগ্রি তাপমাত্রার রোধ থেকে লিখো, তাপমাত্রার রোধ থেকে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনে রোধের যে পরিবর্তন হয় তাকে রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক বলে। তাকে রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক বলে। আচ্ছা এটার একক কি হবে বলো তো, এটার ইউনিট বোর্ডে তাকাও। এই যে রোধের পার্থক্যের ইউনিট কি ওহম, তাই না। নিচে কি আছে রোধ, এটাও কি হবে বলো তো, ওহম। আর থিটার একক কি, ডিগ্রি সেলসিয়াস। বা এটাকে আমরা কি বলবো, ওহম চলে গেলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 পার ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে। অথবা এটাকে যদি আমরা কেলভিন দিয়ে প্রকাশ করি তাহলে কি পার কেলভিন। বোঝা গেছে, বা প্রতি কেলভিন। বুঝছো, তোলো এটা। 16 নম্বর প্রশ্নে দেখো, এখানে একটু ঝামেলা আছে।
15টা সহজ, কিন্তু 16 নম্বরে বলছে 20 ডিগ্রি এবং 35 ডিগ্রি তাপমাত্রায় রোদ আছে 25 এবং 25.17, তাই না? রোদের উষ্ণতা সহ গুণাঙ্ক বা তাপমাত্রা গুণাঙ্ক কত? উষ্ণতা গুণাঙ্ক আর তাপমাত্রা গুণাঙ্ক একই বিষয়, বোঝা গেছে? কি চাইছে? আলফা। কি চাইছে? আলফা। কিন্তু তুমি খেয়াল করো এখানে আর থিটা ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, এখানে থিটা দেওয়া আছে দুইবার, কত? 20 ডিগ্রি আর 35 ডিগ্রি, এবং আর থিটার মান কয়বার দেওয়া আছে? দুইবার, তাই না? ভিন্ন ভিন্ন দুইটা তাপমাত্রা আছে, ভিন্ন ভিন্ন দুইটা তাপমাত্রার মধ্যে রোদও দেওয়া আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আলফা নাই এবং আর নট নাই। তাহলে অজানা রাশি কয়টা? দুইটা। অজানা রাশি কয়টা? অজানা রাশি দুইটা থাকলে কিন্তু একটা সমীকরণ দিয়ে জীবনে অঙ্ক মিলে না। দুইটা আননোন রাশি থাকলে সমীকরণ কয়টা লাগবে? দুইটা। তিনটা আননোন রাশি থাকলে তিনটা সমীকরণ লাগবে, ঠিক আছে? বীজগণিত রুলস এটা। তাহলে দেখো আমরা অঙ্ক দুইটা সমীকরণ বানাবো আগে। তাহলে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থিটার মান যদি 20 হয় তাহলে আর থিটার মান কত? 25, তাই না? তাহলে এই যে এই সমীকরণ অ্যাপ্লাই করতেছি, তাহলে 25 ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু কত বলো তো? 20। বোঝা গেছে? ডিগ্রি সেলসিয়াসে মেয়াদ করবো আমরা, তাই না? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত ছিল? 25, তাই থিটার মান কত? 20, আর থিটার মান কত? 25। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার এটার মধ্যে অ্যাপ্লাই করি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত? 25.17, তার মানে এই যে আর থিটা এটার মান হচ্ছে 25.17 ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু কত বলো তো? 35। এটা ধরলাম 2 নং। বুঝছো এটুকু? আমরা দুইটা সমীকরণ রেডি করছি, এবার ভাগ করব। তাহলে দেখো তো 1 ভাগ 2 হতে 1 থেকে যদি 2 ভাগ করি তাহলে 25 কত? 17, তাই না? ইকুয়াল আর নট চলে যাবে না? উপরে কি থাকবে? 1 প্লাস 20 আলফা বাই কত? 1 প্লাস 35 আলফা। বোঝা গেছে? এইবার ভাগ করো, এটাকে এটা দিয়ে ভাগ করো তো কত আসে? 25 ডিভাইড বাই 25.17, 0.99, 3 ডিজিট বলো। 3 ইকুয়াল 1 প্লাস 20 আলফা বাই 1 প্লাস 35 আলফা। এবার খেয়াল করো এটার সাথে এটা গুণ করি, 0.993 প্লাস 35-এর সাথে এটা গুণ করো তো, 34.76 আলফা ইকুয়াল 1 প্লাস 20 আলফা। এখন দেখো 20টাকে এই পাশে আনো, তাহলে 14.76 আলফা 1 মাইনাস 0.993, তাহলে আলফা ইকুয়াল কত থাকে বলো? 993 বাই 14.76। ফাইনালি আলফার মান থাকে কত? 4.5 ইন্টু 10⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস বলতে পারো অথবা পার কেলভিন বলতে পারো, একই কথা। পার ডিগ্রি সেলসিয়াস অথবা পার কেলভিন। বুঝছো এটা? এই নিয়মের অঙ্ক পারবা না? পারবা এই নিয়ম?